হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুমন। আজ আমি আলোচনা করব নার্ভাস সিস্টেম সম্পর্কে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, যারা মেডিকেল স্টুডেন্ট বা প্যারামেডিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়তে গিয়ে একটা খুবই কঠিন বা দুর্বোধ্য মনে হয়। তো আমি এই ভিডিও বা ভিডিও সিরিজে চেষ্টা করব নার্ভাস সিস্টেম এর বেসিক থেকে শুরু করে বিভিন্ন কমপ্লিকেটেড টপিক এবং বিভিন্ন ডিজিজেস আলোচনা করার। তো শুরু করা যাক। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র হলো আমাদের শরীরে যা কিছু উদ্দীপনা বহন করার একটা সিস্টেম। আমাদের শরীরের মাধ্যমে আমরা বিভিন্ন যেসব কাজ করছি, যেমন আমি দেখছি বা কথা বলছি বা আমি হাত নাড়াচ্ছি বা যে কোনো কাজ করছি, শুনতে বা হচ্ছে আমার খাওয়া, এমনকি আমার শ্বাস নেওয়া পর্যন্ত বিভিন্ন কাজ কন্ট্রোলে কিন্তু আমাদের সাহায্য করে হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র কিভাবে এসব কাজগুলো করে এবং স্নায়ুতন্ত্রের কী ভাবে এইসব কাজ ডিটেলসে সম্পন্ন হয় সেটা আমি বিভিন্ন পার্টে বলবো। তার আগে আমাদেরকে আজকে বেসিকে জেনে নিতে হবে নার্ভাস সিস্টেমে কী নিয়ে তৈরি হয়। নার্ভাস সিস্টেম মূলত দুটি পার্টে আমরা স্ট্রাকচারালি ভাগ করতে পারি, যা একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত হয়, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম বিভিন্ন পেরিফেরাল নার্ভস, ক্রেনিয়াল নার্ভস এবং বিভিন্ন স্পাইনাল নার্ভস এগুলো নিয়ে তৈরি হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন এবং স্পাইনাল কর্ডের ফাংশন হচ্ছে পেরিফেরাল নার্ভ যেগুলো, সেগুলো থেকে যে উদ্দীপনা আসে সেটাকে ডিকোড করা এবং কমান্ড দেয়া। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে পারি আমরা হলো কমান্ড সেন্টার, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হলো বিভিন্ন পেরিফেরাল অর্গান বা পেরিফেরি থেকে উদ্দীপনা নিয়ে যাওয়া এবং ব্রেন থেকে যেই কমান্ডটা বা আদেশটা আসছে সেই আদেশটা কিন্তু পেরিফেরিতে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে কিন্তু আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ। এবারে একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝা যাক। প্রথমত হচ্ছে যে ধরুন হচ্ছে আমার একটা হঠাৎ বসে আছি, এখানে একটা গরম ছ্যাঁকা লাগলো বা হচ্ছে গরম জিনিস আমার হাতের উপরে পড়লো কিছু, ঠিক আছে? তো সেই গরমের সেন্সেশনটা আমাদের হাতের মধ্যে বিভিন্ন রিসেপ্টার থাকে, সেই রিসেপ্টার সেন্সরি রিসেপ্টার মূলত, সেই সেন্সরি রিসেপ্টরগুলো গ্রহণ করবে। এই গ্রহণ করে বিভিন্ন পেরিফেরাল নার্ভের মধ্যে এই উদ্দীপনা কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্পাইনাল কর্ড এবং ব্রেনের মধ্যে পৌঁছাবে, এবং স্পাইনাল কর্ড এবং ব্রেন স্বাভাবিকভাবেই তখন নির্দেশ দেবে যে হাতটা সরিয়ে নেওয়ার জন্য বা এই গরম অনুভূতিটাকে আটকানোর জন্য, অন্য কিছু করার জন্য সেই নির্দেশটা দেবে কিন্তু ব্রেন এবং বা স্পাইনাল কর্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যেই নির্দেশটা দিল সেই নির্দেশটা কিন্তু হচ্ছে বিভিন্ন আবার পেরিফেরাল নার্ভের মাধ্যমে দিয়ে কিন্তু আমার ইফেক্টর অর্গান অর্থাৎ আমার হাতের মধ্যে আসবে এবং সেই কাজটা, হাতটা সরিয়ে নেওয়া বা হাতের মধ্যে জল দেওয়া বা বরফ দেওয়া, এই কাজগুলো কিন্তু করতে আদেশ দিলে তখন কিন্তু সেটা সম্পন্ন হবে। তো এটা হলো মোটামুটি একটা ওভারভিউ। এবারে এই ওভারভিউ বেসিসে আমি ক্লাসিফিকেশনটা আর একটু ভালো করে বলার চেষ্টা করি যে আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকছে দুটো পার্ট। একটা হচ্ছে বললাম যেহেতু সেন্সরি পার্ট, আর একটা হচ্ছে মোটর পার্ট। সেন্সরি পার্টের কাজ হচ্ছে বিভিন্ন সেন্সেশনগুলো রিসেপ্টরের মাধ্যমে গ্রহণ করে সেটা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে পৌঁছে দেওয়া। আর মোটর সিস্টেম যেটা, সেটার কাজ হচ্ছে কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে কমান্ডটা দিল সেই কমান্ডটা হচ্ছে পেরিফেরাল নার্ভে বা ইফেক্টর অর্গানের মাধ্যমে ইফেক্টর অর্গানে পৌঁছে দেওয়া। তো এই সেন্সরি পার্টের মধ্যে সেন্সরি রিসেপ্টর এবং সেন্সরি বিভিন্ন নার্ভগুলো কাজ করে থাকে, ঠিক আছে? এবারে মোটর পার্টের মধ্যে যদি আসি, আমি মোটর পার্টের মধ্যে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে যে কি আমাদের ভলেন্টারি কন্ট্রোল, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো কিন্তু যেই মাসেলগুলোকে আমরা মুভমেন্ট করতে পারি, ঠিক আছে, কোনো রেসপন্সের ক্ষেত্রে, ব্রেনের রেসপন্সের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বলা হয় যে সোমাটিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইনভলেন্টারি, অর্থাৎ এগুলোর উপরে আমাদের কিন্তু ইচ্ছা মতো কন্ট্রোল থাকে না, এগুলো কোনো উদ্দীপনা এলে তখনই কিন্তু হঠাৎ করেই তৈরি হবে, ঠিক আছে? তো অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে কিন্তু মনে রাখতে হবে ইনভলেন্টারি।
এবারে সোমাটিক নার্ভাস সিস্টেমের পেরিফেরাল মানে যে পেরিফেরাল নার্ভগুলো থাকে বা নার্ভাস সিস্টেমের পার্টগুলো থাকে সেগুলো বিভিন্ন মানে ব্রেন থেকে যেগুলো আসে মূলত ক্রেনিয়াল নার্ভস এবং স্পাইনাল কর্ড থেকে যেগুলো আসে সেগুলো মূলত স্পাইনাল নার্ভসগুলোই কিন্তু কাজ করে। এবারে অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে আমি হচ্ছে দুভাগে ভাগ করি। অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এছাড়াও এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে যেটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআইটির মধ্যে থাকে, কিন্তু মূলত হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এবারে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন কাজ করে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন কাজ করে, এই দুটো ব্যাপার আমাদেরকে জানতে হবে। যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশন অর্থাৎ ভয়, রাগ বা দুশ্চিন্তা এইরকম সিচুয়েশনে একটা তৈরি হলো, তখন কিন্তু হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে কিন্তু আমাদেরকে সেই মানে ভয় বা হচ্ছে রাগ, সেই যেটা কারণের জন্য হচ্ছে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা থেকে দূরে পালিয়ে যেতে বা সেটার সঙ্গে প্রতিরোধ করতে হেল্প করবে। তো সেই জন্য বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন হচ্ছে ফ্লাইট অর ফাইট মোড। ফ্লাইট অর ফাইট মোডে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। এবারে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে কিন্তু আমাদের রেস্টিং কন্ডিশনে কাজ করে এবং হচ্ছে আমাদের কিন্তু কাম কুল থাকতে সাহায্য করে হচ্ছে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবারে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নার্ভগুলো কী কোথা থেকে তাহলে তৈরি হয়? জেনারেলি হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো তৈরি হয় তার মধ্যে T1 থেকে L2 অর্থাৎ থোরাসিক যে স্পাইনাল নার্ভ থাকে, থোরাসিক 1 স্পাইনাল নার্ভ থেকে লাম্বার 2 স্পাইনাল নার্ভ পর্যন্ত হচ্ছে কিন্তু সিম্প্যাথেটিক আউটফ্লো অর্থাৎ তাইগুলো সিম্প্যাথেটিক মানে ফ্লাইট রেসপন্সে কিন্তু সাহায্য করে। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে কিছু ক্রেনিয়াল নার্ভস থাকে এবং কিছু হচ্ছে কিন্তু স্পাইনাল নার্ভ থাকে। তো ক্রেনিয়াল নার্ভ কোনগুলো থাকে? 3, 7, 9, 10 এই কিন্তু চারটে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ যেগুলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন হিসেবে কাজ করে। আর স্পাইনাল নার্ভের মধ্যে হচ্ছে S2, S3, S4। তো এইগুলো কিন্তু হচ্ছে আমার প্যারাসিম্প্যাথেটিক। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কী হচ্ছে? এক হচ্ছে আমার ক্রেনিয়াল নার্ভসের মধ্যে কি 3, 7, 9, 10 ক্রেনিয়াল নার্ভস, আর স্পাইনাল নার্ভসের মধ্যে S2, S3, S4 অর্থাৎ সেক্টরাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে হচ্ছে আমি আলোচনা করব এগুলো সম্পর্কে বিশদে আলোচনা অন্য ভিডিওতে করব। তাহলে এইটা ওভারভিউতে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের খুবই একটা গঠনগত আর কার্যগত একক বা সেল হচ্ছে কিন্তু নিউরন বা স্নায়ু কোষ যাকে বলা হয়ে থাকে। তো হচ্ছে নার্ভাস সিস্টেমে মূলত দুটো প্রকারেরই কোষ আমরা থাকে, একটা হচ্ছে একটা গঠনগত কার্যগত কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন, আর একটা হচ্ছে সাপোর্টিং সেল থাকে যেটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। ঠিক আছে, এই নিউরোগ্লিয়াল সেলসের মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকে, অনেকগুলো টাইপের নিউরোগ্লিয়াল সেলস থাকে। যেমন অ্যাস্ট্রোসাইট থাকে, অ্যাস্ট্রোসাইট হচ্ছে স্টার শেপের একটা নিউরোগ্লিয়াল সেল যেটা কিন্তু হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করে। কি ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা আমি পরে ভালো করে আলোচনা করব। এরপরে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস। ঠিক আছে, অলিগোডেন্ড্রোসাইটস আর একটা হচ্ছে সোয়ান সেল। এই অলিগোডেন্ড্রো সোয়ান সেল দুটোই কিন্তু মাইলিন শীথ তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, নিউরনের মধ্যে যখন আমি মাইলিন শীথের স্ট্রাকচারের ব্যাপারটা বলবো তখন বলবো কি মাইলিন শীথ। তো মাইলিন শীথ তৈরিতে কিন্তু অলিগোডেন্ড্রোসাইট আর সোয়ান সেল সাহায্য করে। অলিগোডেন্ড্রোসাইট মেনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সোয়ান শীথ তৈরিতে সাহায্য করে, আর সোয়ান সেল হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীথ তৈরিতে সাহায্য করে। এছাড়াও মাইক্রোগ্লিয়াল সেলস আছে। মাইক্রোগ্লিয়াল সেলসগুলো কি করে? এগুলো হচ্ছে কিন্তু ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এগুলো কিন্তু কোনো নার্ভ যদি ইনজুরি হলো এবং সেটা নষ্ট হয়ে গেল, সেই নষ্ট হওয়া নার্ভ ইনজুরির ডেব্রিসগুলোকে ধ্বংস করতে কিন্তু মাইক্রোগ্লিয়াল সেলস সাহায্য করে। এরপরে হচ্ছে এপেন্ডাইমাল সেলস আছে। এপেন্ডাইমাল সেলস কি কাজ করে? এপেন্ডাইমাল সেলস হচ্ছে জেনারেলি সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশনে সাহায্য করে। এবারে আসি নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কে। স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের গঠনগত এবং কার্যগত একক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সেল। নিউরন সেলের মধ্যে এর কিছু স্পেসিফিক ফিচার্স আছে, যেমন এই সেল মাইটোটিক ডিভিশন হয় না, অর্থাৎ এই সেল একবার তৈরি হলো তারপরে কিন্তু ডিভিশন হয়ে যে আবার নতুন সেল তৈরি হবে সেটা কিন্তু হয় না। একবার নষ্ট হয়ে গেলে এই সেল কিন্তু পুরোপুরি চলে যায়। এবং এর অক্সিজেন ডিমান্ড খুবই বেশি, অর্থাৎ অক্সিজেন যদি ঠিক মতনভাবে নার্ভ সেলে পৌঁছাতে না পারে নিউরন সেলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তৃতীয়ত হচ্ছে এই নিউরন কিন্তু হচ্ছে একটা নিউরন থেকে অন্য নিউরনের মাধ্যমে ইলেকট্রিক্যাল উদ্দীপনা সঞ্চারণ করার মাধ্যমে কিন্তু নিজের কাজ করে থাকে।
এবারে একটা নিউরন থেকে অন্য নিউরনে কিভাবে যায় সেটা হচ্ছে সাইন্যাপসের মাধ্যমে যায়। সাইন্যাপস কি? একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের জাংশনকে বলা হয় সাইন্যাপস। এর আগে আমি জেনে নিই নিউরনের কী কী পার্ট থাকে। একটা নিউরনের মধ্যে মূলত 3টে পার্ট থাকে। একটা হচ্ছে কোষদেহ বা সোমা, ডেনড্রাইটস মানে হচ্ছে প্রজেকশনস যেগুলো থাকে কোষদেহ থেকে, সেই প্রজেকশনসগুলোকে বলা হয় ডেনড্রাইটস, এবং হচ্ছে এক সোমার থেকে নিচের দিকে যেটা নেমে আসছে সেটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এই 3টে পার্ট মূলত থাকে। ডেনড্রন হচ্ছে কোনো একটা উদ্দীপনার রিসেপশনে কাজ করে, ঠিক আছে, এবং সেই রিসেপশনের পরে ওই উদ্দীপনার মানে কি কাজ করবে এবং কিভাবে সঞ্চালন হবে সেটা কিন্তু কোষদেহে নির্ধারিত হয়। এরপরে নির্ধারিত হওয়ার পরে সঞ্চালনটা কিন্তু তারপরে অ্যাকশনের দিকে যায়, এবং অ্যাকশন থেকে তারপরে আবার পরবর্তী সাইন্যাপসের মাধ্যমে অন্য নিউরনে সঞ্চারিত হয়। নিউরনের স্ট্রাকচারের মধ্যে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে অ্যাকশনের মধ্যে মাইলিন সিট। ঠিক আছে, কিছু কিছু মানে যেসব নিউরনের মধ্যে অ্যাকশনের মাইলিন সিট থাকে তাদের ক্ষেত্রে বলা হয় মাইলিনেটেড নার্ভ ফাইবার, আর যাদের ক্ষেত্রে মাইলিনেশন বা মাইলিন সিট থাকে না তাদের ক্ষেত্রে বলা হয় ডিমাইলিনেটেড নার্ভ ফাইবার। এবারে মাইলিন সিটের কাজ কি? মাইলিন সিট কিন্তু খণ্ড খণ্ড অংশে থাকে, এর মাঝে মাঝে কিছুটা অংশে গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। এই মাইলিন সিট থাকার ফলে কোনো উদ্দীপনা অ্যাকশনের মাধ্যমে কিন্তু লাফিয়ে লাফিয়ে যেতে থাকে। এর ফলে কিন্তু এর কন্ডাকশন রেট মানে মাইলিনেটেড নার্ভ ফাইবারের মধ্যে কোনো উদ্দীপনা যদি যায় তাহলে কিন্তু সেটা বেশি তাড়াতাড়ি পৌঁছাতে পারবে পরবর্তী নিউরনে। ঠিক আছে, আর যে ক্ষেত্রে মাইলিন সিট থাকছে না সেই ক্ষেত্রে কিন্তু সেই উদ্দীপনা সঞ্চালনের রেটটা কিন্তু কম হবে। নিউরন বা স্নায়ুকোষ বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন টাইপের, মানে বিভিন্ন পোল অনুযায়ী তাদেরকে ভাগ করা হয় ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার বা মাল্টিপোলার। বেশিরভাগ নিউরনই মূলত মাল্টিপোলার হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু যে ক্ষেত্রে একটা অ্যাকশন, একটা সোমা এবং সোমার চারিপাশে অনেকগুলো ডেনড্রন মোটামুটি থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে একটাই অ্যাকশন একটাই ডেনড্রন, তাদের ক্ষেত্রে একদিকে ডেনড্রন থাকছে, একটাই ডেনড্রনিক ব্রাঞ্চ থাকছে, সেক্ষেত্রে বলা হচ্ছে বাইপোলার। এবারে কিছু কিছু ক্ষেত্রে সিউডো ইউনিপোলার অর্থাৎ ডেনড্রন থাকে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলারের উদাহরণটা মনে রাখতে হবে যে ডরসাল রুট গ্যাংলিয়া, ঠিক আছে, স্পাইনাল কর্ডের থেকে বেরিয়ে যখন ডরসাল রুট গ্যাংলিয়া ফর্ম করে সেখানে কিন্তু হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন থাকে। এবারে বাইপোলার নিউরন থাকে আমাদের রেটিনাতে, ঠিক আছে, অর্গান অফ কর্টিতে থাকে। তো এই উদাহরণগুলো কিছু কিছু মনে রাখতে হবে, বাকি সবই মূলত মাল্টিপোলার নিউরনসই থাকে। এবারে একটা নিউরন বা একটা স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে উদ্দীপনা প্রবাহিত হয় আগেই বললাম সাইন্যাপসের মাধ্যমে। সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের জাংশনকে বলা হয় সাইন্যাপস। ঠিক আছে, এবারে একটা নিউরনের মূলত অ্যাকশনের টার্মিনাল এবং অন্য নিউরনের ডেনড্রন সেই মাধ্যমেই কিন্তু একটা সাইন্যাপস তৈরি হয়। এটা মোস্ট কমনলি অ্যাক্সোডেনড্রাইটিক টাইপ অফ সাইন্যাপস। এছাড়াও অ্যাক্সোনিক বা অ্যাক্সোসোমাটিক টাইপও সাইন্যাপস হতে পারে। মূলত অ্যাকশন থেকে ডেনড্রনের দিকেই কিন্তু সাইন্যাপটিকের কোনো উদ্দীপনা প্রবাহিত হওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, এবারে অ্যাকশন ডেনড্রাইটিক একটা সাইন্যাপসের ছবি যদি আমি ভাবি, সেখানে কিন্তু হচ্ছে অ্যাকশন টার্মিনাল থাকছে, সেই অ্যাকশন টার্মিনালের পরে হচ্ছে একটা সাইন্যাপটিক ক্লেফট অর্থাৎ গ্যাপ থাকে, এবং তারপরে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন থাকে, যেটা হচ্ছে অন্য অ্যাকশন বা ডেনড্রনের মেমব্রেন হতে পারে। এবারে এখানে আরেকটা টার্ম আছে নিউরো ট্রান্সমিটার বা নিউরোকেমিক্যালস। এই নিউরো ট্রান্সমিটার বা নিউরোকেমিক্যালসগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু বিভিন্ন উদ্দীপনা সঞ্চালনে এবং কাজ করতে কিন্তু আমাদের বিভিন্ন যে কাজ সেগুলো মানে সম্পন্ন করতে খুবই হেল্প করে। তো এই নিউরো ট্রান্সমিটারগুলো প্রথমত হচ্ছে প্রিসাইন্যাপটিক মেমব্রেন যেখানে রয়েছে, প্রিসাইন্যাপটিক নার্ভ টার্মিনালসে থাকছে, সেখানে ভেসিকলসের মধ্যে থাকে, এবং সেখানে থেকে সেখানে অ্যাকশন পোটেনশিয়াল যখন আসে সেখান থেকে ওই ভেসিকলগুলো ফিউজ হয়ে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হয় সাইন্যাপটিক ক্লেফটে, এবং সাইন্যাপটিক ক্লেফটের থেকে এটা কিন্তু ডিফিউশনের মাধ্যমে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে গিয়ে সেখানে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টারের ওপরে ওই নিউরো ট্রান্সমিটারের যে রিসেপ্টার থাকে তার উপরে গিয়ে কাজ করে এবং উদ্দীপনাটাকে বা উদ্দীপনার যে বার্তা সেটাকে পৌঁছাতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এটার ব্যাপারে ডিটেলসে ভালো করে পরে আলোচনা হবে। এবারে ছোট করে আমাদের ব্রেনটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। ব্রেন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। ব্রেনে তৈরি হওয়া হচ্ছে কিন্তু ক্রেনিয়াল নিউরোপোর থেকে। প্রথমেই বলে থাকি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় কিন্তু নিউরাল টিউব থেকে। নিউরাল টিউবের দুটো পার্ট থাকে, একটা ক্রেনিয়াল নিউরোপোর, একটা কর্ডাল নিউরোপোর।
ক্রেনিয়াল নিউরোপোর থেকে মূলত হচ্ছে ব্রেনের পার্টগুলো তৈরি হয়। এবারে ক্রেনিয়াল নিউরোপোর থেকে প্রথমে 3টে ফোল্ড তৈরি হয়, 3টে ফোল্ডের মাধ্যমে প্রোসেনসেফালন, মেসেনসেফালন আর রম্বেনসেফালন তৈরি হয়। সেগুলো কিন্তু আরও পরে ফোল্ড হয়ে গিয়ে পরে প্রোসেনসেফালন তৈরি করে টেলেনসেফালন আর ডায়েনসেফালন। মেসেনসেফালন একই থাকে এবং রম্বেনসেফালন তৈরি করে মেটেনসেফালন এবং মাইলেনসেফালন। এবারে প্রত্যেকটা পার্ট থেকে এক একটা বিভিন্ন ব্রেনের পার্টগুলো তৈরি হয়। যেমন টেলেনসেফালন থেকে তৈরি হয় আমাদের সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্স, ডায়েনসেফালন থেকে তৈরি হয় থাইলামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, এইগুলো তৈরি হয়। মেসেনসেফালন থেকে তৈরি হয় মিড ব্রেন, মেটেনসেফালন থেকে পন্স আর সেরিবেলাম তৈরি হয় এবং মাইলেনসেফালন থেকে তৈরি হয় মেডালা। তাহলে আমি এখানের মধ্যেই জানতে পেরে যাচ্ছি ব্রেনের মধ্যে আমার কি কি পার্ট আছে। এক হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, দ্বিতীয় হচ্ছে সেরিবেলাম কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের নিচেই থাকছে ডায়েনসেফালন অর্থাৎ হাইপোথ্যালামাস, থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। তারপরে থাকছে ব্রেন স্টেম, ব্রেন স্টেমের মধ্যে মিড ব্রেন, পন্স, মেডালা। তো এই হচ্ছে ওভারঅল একটা ব্রেনের বিভিন্ন পার্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আরেকটা পার্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কভারিংস, অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ডকে ঘিরে একটা কভারিং থাকে, সেই কভারিংকে বলা হয় মেনিনজেস। এবং ব্রেন এবং স্পাইনাল কর্ড কিন্তু পুরো মানে শক্ত নয়, তার মধ্যে হচ্ছে ফাঁপা, তার ভেতরে একটা কিন্তু গ্যাপ থাকে, যে গ্যাপটাকে বলা হয় বিভিন্ন ভেন্ট্রিকলস বলা হয়, বা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে স্পাইনাল ক্যানাল বলা হয়। তো এই গ্যাপের মধ্যে কিন্তু আমাদের একটা তরল থাকে, যেই তরলটার নাম হচ্ছে কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এটাই মোটামুটি ওভারভিউ হিসেবে আমি নার্ভাস সিস্টেমে বলার চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে ক্ষেত্রে আমি নার্ভাস সিস্টেমের প্রতিটা অংশ সম্পর্কে ডিটেলসে আলোচনা এবং যাদের বিভিন্ন ফাংশন এবং কিভাবে এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি এবং বিভিন্ন রোগ নার্ভাস সিস্টেম রিলেটেড আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।